কাটায় একেবারে সন্ধ্যে 7টা মানে ট্রাইব টিভিতে একেবারে স্পেশাল শো। আজকের দিনে দাঁড়িয়ে থেকে একেবারে নানান বিষয় নিয়ে তথ্য প্রদান, একেবারে সব বিষয় নিয়ে রাজনৈতিক ছয়লাপ চলছে। রাজ্যে যে ছলাপের একেবারে সৃষ্টি হয়েছে সেটা কেন আজকের এই কথাগুলো বলবো, কেন আজকে 1 ঘন্টা ধরে রাজ্যে ছলাপ নিয়ে কথা বলবো, তার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে ডিএ থেকে শুরু করে এনবিএসটিসি একেবারে অনুদান, রাজ্য রাজনীতি সব মিলিয়ে মিশিয়ে একেবারে একাকার কাণ্ড রয়েছে। আমি অঞ্জন আপনাদের সঙ্গে, আপনাদের সকলকে স্বাগত ট্রাইব টিভিতে। আজকে আলোচনার বিষয় কি রয়েছে আগে সেই দিকে একবার নজর রাখবো। আলোচনার প্রথম বিষয়, পুজোর আগে ক্ষোভ, রাস্তায় ডিএ নিয়ে বিক্ষোভ। আলোচনার দ্বিতীয় বিষয়, অনুদান নিয়েও রাজনীতি, কে কার থেকে এগিয়ে কিংবা পিছিয়ে। আলোচনার তৃতীয় এবং সর্বশেষ বিষয়, রাজকোষে কার নইলে কমলো কেন এনবিএসটিসি চুক্তিভিত্তিক চালকদের বেতন। এইসব বিষয় নিয়ে কথা হবে। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলা শুরু করব সেটা হচ্ছে এনবিএসটিসির চুক্তিভিত্তিক যেসব বাস ড্রাইভার রয়েছে তাদের বেতন একেবারে এক ধাক্কায় 2000 টাকা কমে গেল। এই বিষয় নিয়ে আসবো। প্রথমে একেবারে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছে সৌভিক রায়, জেলা সহসভাপতি যুব কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন নিমাই কবিরাজ, বিজেপি নেতা, এবং আমাদের সঙ্গে আরেকজন রয়েছে তাপসী সরকার, তৃণমূল নেত্রী। তিনজনের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দেখে নেব একটি ছোট্ট প্রতিবেদন। এনবিএসটিসির চুক্তিভিত্তিক বাস ড্রাইভারদের বেতন কম। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন হল ভারতের পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিচালিত পরিবহন নিগম। এটি প্রধানত উত্তরবঙ্গে বাস চালায়, তবে পশ্চিমবঙ্গের অন্যান্য অংশ নিয়ে এবং এর বাইরেও সিকিম, আসাম এবং বিহারের মতন প্রতিবেশী রাজ্যগুলিতে পরিষেবা পরিচালনা করে। এটি উত্তরবঙ্গের অন্যতম পছন্দের বাস অপারেটর। 1982 সালে 15ই অক্টোবর প্রথম এই বাস পরিষেবা শুরু হয়। তারপর থেকেই উত্তরবঙ্গের যাতায়াতের পছন্দের সেরা মাধ্যম এনবিএসটিসি বাস। কিন্তু গত কয়েক বছর ধরে ক্ষতির মুখে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। এই ক্ষতি সামাল দেওয়ার জন্য নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নানান পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। তবে এবার পুজোর আগে বড় ধাক্কা, সমস্যার মুখে পরিবহন দপ্তরের অস্থায়ী কর্মীরা। পরিবহন দপ্তরের অস্থায়ী কর্মীদের বেতন 2000 টাকা কমানো হয়েছে বলে অভিযোগ উঠেছে, আর এতেই সমস্যায় পড়েছেন অস্থায়ী কর্মীরা। আর এই সিদ্ধান্তের প্রতিবাদে বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ অনুমোদিত নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন আন্দোলন নেমেছে। মঙ্গলবার এনবিএসটিসির মালদা ডিপোতে তুমুল বিক্ষোভ দেখায় অস্থায়ী কর্মীরা। সিতুর অভিযোগ, ইচ্ছে করেই অস্থায়ী কর্মীদের বেতন কমিয়ে দিয়েছে সরকার। পরিকল্পনা করেই অস্থায়ী কর্মীদের বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। আন্দোলনকারীদের পাল্টা কটাক্ষ তৃণমূলের শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার বিকালে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়ন মালদা ডিপোতে বিক্ষোভ কর্মসূচি করেন। তারপর মালদা ডিপো ইনচার্জের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই কথা জানিয়ে ডেপুটেশন দেন অস্থায়ী পরিবহন কর্মীরা। তাদের যাবতীয় অভাব অভিযোগের কথা ডিপো ইনচার্জকে জানান অস্থায়ী কর্মীরা। ওয়েস্ট বেঙ্গল রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার ফেডারেশনের জেলা সভাপতি নুরুল ইসলাম বলেন, মালদা জেলার প্রায় 200 অস্থায়ী পরিবহন কর্মীরার বেতন বৃদ্ধির জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছিলাম। 2021 সালে অস্থায়ী পরিবহন কর্মীদের বেতন 13,500 থেকে বাড়িয়ে 15,500 টাকা করা হয়েছিল। বর্তমান অগ্নিমূল্যের বাজারে এই বেতন অনেকটাই কম, তবে অস্থায়ী পরিবহন কর্মীরা নিজেদের কাজ করে যাচ্ছে। হঠাৎ রাজ্য সরকারের পরিবহন দপ্তর থেকে নোটিশ আসে যে 2000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছিল, অর্থাৎ করেই কেটে নেওয়া হয়। সেই কারণে প্রচুর অস্থায়ী কর্মী সমস্যার মধ্যে পড়ে। রাজ্য সরকারের এই নির্দেশিকাকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমাদের দাবি, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে এবং তাদের সমকাজে সমবেতন দিতে হবে, নইলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যাব। বিষয়ে মালদা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সহসভাপতি কৃষ্ণেন্দু মল্লিক বলেন, আমাদের মুখ্যমন্ত্রী শ্রমিকদের কথা সবসময় বলেন, যে সমস্যা দেখা দিয়েছে তা শীঘ্রই সমাধান হবে। আইনি জটিলতার কারণে কিছু সমস্যা দেখা দিয়েছে, বিষয়টি আদালত অবধি গিয়েছে। পরিবহন মন্ত্রী থেকে শুরু করে এনবিএসটিসির চেয়ারম্যান সবাই গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখছেন। যারা বিক্ষোভ করেছেন তাদের সমাধানের রাস্তা বের করা উচিত। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। সমকাজে সমবেতন, জানি না এটা ঠিক কতটা পরিমাণে জাস্টিফাইড, কিংবা তার থেকেও বড় কথা কতটা নন জাস্টিফাইড। সব বিষয় নিয়ে কথা বলবো। এই বিষয় নিয়ে প্রথমে যাকে প্রশ্ন করব, একেবারে আমাদের সঙ্গে রয়েছে তাপসী সরকার, তৃণমূল নেত্রী। তাকে প্রথম প্রশ্ন রাখবো। তাপসীদি, আপনার কাছে যে প্রথম প্রশ্ন রাখবে, যেটা জানা গিয়েছিল যে এই এনবিএসটিসি বাস ড্রাইভারদের মূলত যারা চুক্তিভিত্তিক, তাদের প্রথমে স্যালারি ছিল, একেবারে বেতন ছিল 13,000, সেখান থেকে বাড়িয়ে প্রথমে করা হয়েছিল ঠিক 4 বছর আগে 15,000, এবং তারপরে আবার মূলত ঠিক 4 দিন আগে আমরা দেখতে পেয়েছি যে তার বেতন একেবারে এই যারা বাস ড্রাইভার তাদের বেতন আবার 2000 টাকা কমিয়ে দেওয়া হলো। কি ব্যাখ্যা দেবেন এই বিষয়ে? বলবো,
এই পুজোর মুহূর্তে আমরা জানি, আমরা অভ্যস্ত, বাড়িতে পুজোর কেনাকাটা, বাজার রমরমা, কিন্তু আমাদের রাজ্য সরকারের পরিস্থিতি খুবই খারাপ। কারণ এমনভাবে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছেন আমাদের পূর্ববর্তী সরকার, যার জন্য সব ক্ষেত্রে বর্তমানে সবার ক্ষেত্রে সব মায়না সব দিতে হচ্ছে পুজোর আগে মিটিয়ে। কাজেই সেগুলো বজায় রাখতে গিয়ে হয়তো সাময়িকভাবে কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এটা পার্মানেন্ট বলে ধরে নেওয়ার কোনো কারণ আমরা মনে করছি না। কারণ এটা হয়তো সাময়িক, ইতিমধ্যে আমরা এটা আলোচনাও বসেছেন রাজ্য সরকার, সেই খবরও আমরা পেয়েছি। এটা কাটিয়ে আবার পরবর্তী সময়ে তাদের মায়না যেন আবার বাড়ানো যায় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। কিন্তু তাপসীদি, আমার একটা প্রশ্ন, আপনারা বলছেন যে রাজকোষে টাকার ঘাটতি হচ্ছে, তার মানে আপনার কথাতে এটাই প্রকাশ পাচ্ছে যে রাজকোষে টাকার ঘাটতি। মেনে নিলাম রাজকোষে টাকার ঘাটতি, কিন্তু যে প্রশ্ন বারবার ওঠাচ্ছে একেবারে বিরোধী দলনেতারা বারবার, আমাদের সঙ্গেও রয়েছে বিরোধী দলনেতা ইতিমধ্যে, আমরা তাদের কথাও শুনবো, কিন্তু আমার প্রশ্ন এক জায়গাতে, যারা এই কথাগুলো তুলছেন যে পুজোর অনুদান হিসেবে আপনারা 70,000 টাকা দিতে পারছেন, একেবারে 70,000 টাকা করে দিচ্ছেন একেবারে প্রকাশ্যে, সেটা কোনো দ্বিমত নেই, কিন্তু এই অস্থায়ী কর্মীদের বেতন কমে যাওয়া, দুটো কিভাবে মেনে নেবেন আপনি? দুটো কি আদৌ সত্যি কথা মানা যায়? তার কারণ রাজকোষে যার টাকা থাকবে না সে 70,000 টাকা করে কি করে অনুদান দিতে পারে? প্রশ্ন তুলছে সরাসরি বিরোধীরা। আমরা বলতে চাই, আমরা যে পুজো পরিচালনা করি, আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকেই আমাদের চাঁদা হিসাবে সকলের হাতে তুলে দিতে হয়। এই চাঁদা শব্দটাতে কিন্তু বড্ড মানে বেনিয়ম রয়েছে চাঁদা শব্দটাতে। এটা আমাদের বরাবরই চলে এসছে, আমরা ভাষাটা চাঁদা হিসাবে ইউজ করি, কিন্তু আমরা জানি এটা আমাদের সকলের একটা পাওনা, আমাদের সকলের একটা দাবি। বাড়িতে যেমন পুজোয় একটা এক্সট্রা আমাদের জিনিস থাকলেও কেনাকাটা করা হয়, তো পুজো আমাদের বাঙালির একটা আবেগ, এই আবেগকে বজায় রাখার জন্য আমরা সেই সব মানুষগুলোরও তো আবেগ রয়েছে, যাদের বেতন কমে গেল তাদেরও তো আবেগে টান পড়লো না? হ্যাঁ, তাদের আবেগে টান পড়েছে, আমরা বুঝতে পারি, কিন্তু এমন অবস্থা তাদের করে দেওয়া হয়নি যে এই মুহূর্তে তাদের সংসার অচল হয়ে পড়বে। সমর্থন করেন একেবারে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে নিমাইদা। নিমাইবাবু, আপনার কাছে প্রশ্ন রাখবো সরাসরি, তাপসীদি যা বলছে একেবারে ন্যাশনাল মিডিয়ার সামনে, যে এমনও কোনো অবস্থা হয়নি যাদের খুব অসুবিধা হয়ে যাবে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই বিষয়ে আমি যেটা বলতে চাই, বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলার শাসক দল তৃণমূল সরকার একেবারে দেউলিয়াতে পরিণত হয়েছে। কিন্তু তারা একেবারে অভিযোগ এটাও টানছে যে আপনারা 100 দিনের কাজ আটকে রেখে দিয়েছে, 100 দিনের কাজের টাকা আটকে দিয়েছেন, বিভিন্ন রকম খাতের টাকা আপনারা আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার থেকে। দেউলিয়াতে পরিণত হওয়ার কারণে এই যে দান এবং খয়রাতির সরকার চলছে, আজকে সরকারি কর্মচারীরা মাইনে পায় না, তাদের ডিএ পায় না, উপরন্ত দেখা যাচ্ছে স্টেট ট্রান্সপোর্টের স্টাফ, অস্থায়ী স্টাফ, তাদের 15,000 টাকা মাইনে দেওয়া হতো, যে মাইনা খুব ন্যূনতম মাইনা, সেইখান থেকে 2,000 টাকা কেটে নেওয়া হয়েছে। এর চাইতে দুঃখের আর কিছু হতে পারে না। সারা বাংলাব্যাপী এর প্রতিবাদের ঝড় চলছে, এমনকি কোর্টের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস, শুধু টাকা কেটে নেওয়া নয়, তার সঙ্গে যেটা তাপসীদি বললেন না, তাদের যে প্রতি মাসে এই টাকা হারাহারি সূত্রে কেটে নেওয়া হবে, এবং সেই সিদ্ধান্ত না হয়েছে, যেটা আপাতত প্রকাশ হচ্ছে না, যে টাকা উদ্বৃত্ত এতদিন পর্যন্ত দিয়েছে সেই টাকা কেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, ধরে নিচ্ছে যে এই ব্যবস্থাটা করা হবে, সেই টাকাটাকে কেটে নেওয়া হবে মাইনে থেকে। এই টাকাটা উদ্বৃত্ত টাকা দিয়েছে বলে সেই উদ্বৃত্ত টাকা মাইনে থেকে প্রতি মাসে মাসে কেটে নেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে। এর প্রতিবাদে লড়াই করছে সারা পশ্চিমবাংলা। এটা তো এখনো পর্যন্ত যা বলছে তাপসীদি, একেবারে এটা তো এখনো কোনো কিছু প্রকাশ্যে আসেনি, আপনি কি করে এই কথাটা বলছেন? প্রকাশ্যে আসেনি, প্রকাশ্যে আসবে দুদিন পরে। আপনারা কি দলের সঙ্গে সঙ্গে আপনারা কি জাদুমন্ত্র শেখেন নাকি? তাপসীদির কোন ঝাড়ফুঁক তুকতাকে বিশ্বাস করেন? তাপসীদির কাছে আমি জানতে চাই, বিশ্বের কোন জায়গায় মাইনে বাড়ানোর পর সেই মাইনে কমানো হয়, এই রকম নিদর্শন কোথায় আছেন? এই ভিত্তিতে বিশ্বের কটা খবর রাখেন? আগে রাজ্যের খবরই রাখেন না, বিশ্বের খবর কি রাখবেন আপনারা? সব খবর আছে আমাদের। আজকে রাজ্য সরকারের এই পরিস্থিতি কারা করেছে?
রাজ্য সরকারকে আপনারা ঋণের বোঝা করেছেন, চাপিয়ে দিয়ে আপনারা আপনার করেছেন। পরিবারের লোক যদি আপনাকে আপনারা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে সরকারটাকে যায় দেউলিয়া বলে- আপনি কি করবেন? খুব ভালো প্রশ্ন, একেবারে একেবারে পরিবারের ওপর, পরিবারতন্ত্রের ওপর প্রশ্ন তুলছে। সত্যি সত্যি তো আগে 2011 সালের আগে আমরা দেখেছি পুরোপুরি বাম আমল, সেই বাম আমলে যে ঋণ তারা করে দিয়ে গেছে, একেবারে সরাসরি যা তৃণমূল সরকার থেকে বলা হয় যে বারবার এই প্রশ্নটা ওঠে যে বাম আমলে যা তৈরি করে দিয়ে গেছে ঋণ, সেই ঋণই আজকে ওরা টানছে এবং সেই বোঝাই তারা টেনে যাচ্ছে এবং বোঝা এতটাই বেশি হয়ে গেছে যে আজকের দিনে দাঁড়িয়ে থেকে এনবিএসটিসি চুক্তিভিত্তিক বাস ড্রাইভারদের বেতন কমাতে হচ্ছে। সত্যি কি আকাল পড়েছে, কি বলবেন? একেবারে সরাসরি রয়েছে আমাদের সঙ্গে সৌভিক দা, কি বলবেন এই বিষয়ে প্লিজ? বিষয়টা খুবই দুর্ভাগ্যজনক। এই রাজ্যে বেতন বাড়ার বদলে বেতন কমে যায়, এটা দুর্ভাগ্যজনক। আমরা নিজেরা যারা বিভিন্ন রকম কাজকর্মের সাথে যুক্ত আছি, কেউ সরকারি কর্মচারী আছি, কেউ আমলা আছি, কেউ মন্ত্রী আছেন, সবার পক্ষে এটা দুর্ভাগ্যজনক, সাধারণ মানুষের পক্ষে দুর্ভাগ্যজনক। প্রতিটি ব্যক্তির, প্রতিটি কর্মচারীর এনবিএসটিসির পরিবার আছে, তাদের পরিবারের সামনে পুজোর মরশুম, তাদের আনন্দ উৎসবে সামিল হওয়ার কথা, তাদের বেতন কমে গেছে। কিন্তু আমরা কিছুদিন আগে দেখতে পেলাম রাজ্য সরকারের এমএলএদের, মানে বিধানসভার এমএলএদের 50,000 টাকা করে দিদি বেতন বাড়িয়ে দিতে পারলেন। তখন রাজ্য কোষাগারের উপরে কোনো চাপ বাড়লো না, রাজ্য কোষাগারে কোনো চাপ পড়লো না। কেন্দ্রীয় বঞ্চনার যে একটা বক্তব্য প্রচার করার চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেস, সেটার উপরে কোনো চাপ পড়লো না। কিন্তু এই 2,000 টাকা বেতন কমিয়ে দিয়ে এদের উপরে এই কষাঘাত করার কি প্রয়োজন ছিল? কি বলবেন এবং তাপসী? বিধায়কদের বেতন বাড়িয়ে সেটা কি প্রমাণ করতে চাইলেন? যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়করা যদি তাদের স্টেটমেন্ট দেখা যায়, যদি তাদের স্টেটমেন্ট দেখা যায় কেউ 50 কোটি টাকার কমে সম্পত্তি নেই, তাদের পরিবারের প্রত্যেকের চাকরি আছে, না হলে তারা ব্যবসার সাথে যুক্ত, কোটি কোটি টাকার পরিবারের সব লোকের সম্পত্তি, সেখানে তাদের বেতন 50,000 টাকা বাড়ায়, মন্ত্রীদের বেতন আরো বেশি বাড়ায়, কিন্তু কেন্দ্রীয় এনবিএসটিসির কর্মচারীদের বেতন 2,000 টাকা কমিয়ে দেওয়া হয়। এটা লজ্জাজনক, তৃণমূল কংগ্রেসের পক্ষে লজ্জাজনক, রাজ্যবাসীর পক্ষে ন্যাক্কারজনক। রাজনীতির ঊর্ধ্বে অবিলম্বে তৃণমূল কংগ্রেসের এই কর্মচারীদের বেতন 2,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হোক। এরা ডিএ পায় না, এরা কন্ট্রাকচুয়াল কর্মী, প্রতি বছর এরা চাকরি যাওয়ার ভয় পায়। এদের পুজোর সময় বাড়তি বোনাস দিয়ে এদেরকে উৎসাহিত করা উচিত। কারণ গণপরিবহন ব্যবস্থা, উত্তরবঙ্গের গণপরিবহন ব্যবস্থা, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়ার লোকের গণপরিবহন ব্যবস্থা এই কর্মচারীদের উপরে ডিপেন্ড করছে। এদের বেতন কমিয়ে দিয়ে যে ন্যাক্কারজনক কাজ হয়েছে, আমরা প্রতিবাদ জানাই। আমরা সবসময় বলি মিথ্যা কথা বলে। আপনি জানবেন কেন্দ্রীয় সরকার বেতন কমিশন যে দিয়েছে তাতে 15,000 টাকা গায়েব করে দিয়েছে। ডিএ দিতে কোনো অসুবিধা নেই, বেতন দিতেও কোনো অসুবিধা নেই, শুধু মিথ্যাচার। 7,500 কোটি টাকা এনআরডিজিএস এর টাকার কথা বলছে। এই 7,500 কোটি টাকার মধ্যে আমি হলফ করে বলতে পারি 1,500 কোটি টাকা সাধারণ মানুষের, আর 6,000 কোটি টাকাটা তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা বিভিন্ন সাপ্লাই দিয়ে এনআরডিজিএস থেকে লুট করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখতে পাবেন সেটা। বিস্ফোরক মন্তব্য, একেবারে বিস্ফোরক মন্তব্য। ন্যাশনাল মিডিয়াতে বসে সৌভিক একেবারে বিস্ফোরক মন্তব্য করছেন। কিন্তু একটা জিনিস আমি আগে থেকে বুঝিনি। প্লিজ আপনি দিদি আমি জানবেন, সবাইকে বলার সুযোগ দিন প্লিজ। আপনাকে সৌভিক দা জানাই। প্লিজ, প্যানেলে একটা রিকোয়েস্ট, আমি সবাইকে বলার সুযোগ দিই এবং যে কথাগুলো আমি মাঝে মাঝে বলি তার কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট কথা। একটা জিনিস কিন্তু খুব দেখতে ভালো লাগছে আজকের দিনে দাঁড়িয়ে থেকে, একেবারে কংগ্রেস থেকে যে প্রার্থী এসছেন, একেবারে কংগ্রেসের প্রতিনিধিত্ব যিনি করছেন, একেবারে সৌভিকদা কিন্তু সরাসরি একেবারে ওই জায়গাটা যেটা বারবার আমি বলি, মিলে সুর মেরা তোমারা তো সুর বনে হামারা, কোনো একটা জায়গাতে যেন কেন্দ্র সরকারকে সাপোর্ট করে বসলেন। কি বলবেন আপনি করে বসলেন সৌভিকদা? একজন মানুষ হিসেবে কারো বেতন কমে যাওয়াটা দুর্ভাগ্যজনক। আপনি কি বলবেন যিনি তৃণমূলের পক্ষ থেকে আছেন তিনি জানেন কিনা এই এনবিএসটিসি মৃতদের পোষ্যরা 10 বছর ধরে চাকরি করছে এখানে, তারা ক্যাজুয়ালে চাকরি করছে। মৃতদের পোষ্যদের চাকরি পাওয়া উচিত পার্মানেন্ট, এবং তারা অধিকাংশই তৃণমূল কংগ্রেসের যে শ্রমিক সংগঠন আছে তার সদস্য। গত 10, 12, 15 বছর ধরে মৃতর পোষ্যরা এখানে চাকরি করছে। আমি তথ্য নিয়ে বলছি, আমি নাম ধরে ধরে উল্লেখ করতে পারবো। এবং তারা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের একনিষ্ঠ সদস্য, প্রতিটি মিটিং মিছিলে যায়। তাদেরকে তারা হাইকোর্টে মামলা করেছে এবং মামলায় জয়যুক্ত হয়েছে এবং আশায় আছে সরকার নিয়োগ করবে। 10 বছর ধরে এই বিচারের যে রায় হয়েছে সেগুলো নীরবে নিভৃতে কাটছে এবং তারাও ক্যাজুয়ালে চাকরি করছে। বিচারের বাণী নিভৃতে কাটছে, কি বলবেন তাপসীদি? আশা হবে, এটা হলফ করে বলতে পারি, এটা করছি। আপনি জানি না মশাই কোথা থেকে এই সমস্ত মন্ত্র শিখেছেন। আপনি এনবিএসটিতে যাবেন, আপনি আগামী কাল এনবিএসটিতে সকালে যাবেন, যেখানে যারা বিষয় এখানে আমি বলতে চাই, এখানে আমি বলতে চাই আজকে ট্রান্সপোর্টের স্টাফ শুধু নয়, সারা বাংলার সমস্ত সরকারি কর্মচারীরা বঞ্চনার শিকার হয়েছে। সারা বাংলার
সরকারি কর্মচারীরা বঞ্চনার শিকার হয়েছে। কেন্দ্র সরকারের থেকে 40-42 শতাংশ দিয়ে লুকিয়ে গেছেন, পদ্ম কাটার নিচে আপনারা আশ্রয় নিয়েছেন। আপনারা কি বলবেন? নিজেদের অস্তিত্ব তো শূন্যের পথে, এখন পদ্মের বলে আপনারা আওড়াচ্ছেন। আমরা বলতে চাই মানুষের সম্পত্তি আরে পদ্মে না লুকিয়ে বেরিয়ে আসুন, কাটার আঘাতে ক্ষত বিক্ষতই হবেন, আর কিছুই হবে না। কাটার আঘাতে ভয় পাওয়ার কিছু নেই, শুধু এইটুকু। সেই জন্যই তো গিয়ে মুখ লুকিয়েছেন। নিজেদের অস্তিত্বটা কোথায় রইলো একবার বাংলার মানুষকে জিজ্ঞেস করুন। তারা কোটিপতি কাজ করে না। আপনাদের দলের এমএলএ এমপি এবং যারা কর্মচারী আছে গত 10-12-15 বছরে তারা কত কোটি টাকা ইনকাম করেছে, তাদের তো গায়ে লাগবে না। তাদের পরিবারে এই 2000 টাকাতে কিছু যায় আসে না। কিন্তু যারা শ্রমিক কর্মচারী তাদের 2000 টাকা কত ক্ষতি করে, আগের সব হিসাব আছে। গত 10 বছরে 15,129 কোটি টাকার কথা বলে এই সরকার লুট করে দিয়েছে। সব জবাব আপনাদের জন্য প্রস্তুত আছে। সরকারি কর্মচারী এই সরকার যদি দিয়ে দিতে নাই পারে কর্মচারীদের, এই সরকারের যারা দাবিদার আইএএস আইপিএস দেরকে কেন তাদের কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হয়? এই জবাবটা দিন। সব বিষয় নিয়ে আসবো। একেবারে ডিএ নিয়ে এত কথা হচ্ছে, একেবারে ডিএ নিয়ে নানান প্রতিনিধিরা নানান রকম কথা বলছে। ডিএ নিয়ে আদতেও কি দরজা তৈরি হচ্ছে রাজ্যে, তার কারণ মূলত যে ডিফারেন্স দেখা যাচ্ছে একেবারে প্রকাশ্যে সেই ডিফারেন্স। কেন্দ্র সরকার যেখানে 42% দিচ্ছে সেখানে রাজ্য সরকার দিচ্ছে 6%, যেটা আগে ছিল 3%। বাড়িয়েছিলেন দিদি, বাড়িয়েছিলেন, একেবারে 3% থেকে 6% এসেছিলেন। কিন্তু প্রশ্ন এখানে বারবার বিরোধী দলেরা তুলছে, যেখানে কেন্দ্র সরকার থেকে দেওয়া হচ্ছে একেবারে 42%, সেখানে রাজ্য সরকার পাচ্ছে মাত্র 6%। এই বিভেদ কেন? তাপসী দিদি এই বিষয়ে কি বলবেন? এই বিভেদ কিসের জন্য? আমরা একথাই বলবো, যেহেতু আমরা এই পরিস্থিতির মধ্যে একটা সরকার আমরা ধরেছি, যখন আমাদের বাংলার পরিস্থিতি খুবই খারাপ, বাংলার সর্বত্র রুগ্ন দশা, শিল্পক্ষেত্র প্রায় নষ্ট হওয়ার পথে। সৌভিকদা, এই বিষয় নিয়ে আমরা সরাসরি কথা বলেছিলাম একেবারে অরিন্দম বাবুর সাথে এবং নিমাই কবিরাজ এবং নিমাই বাবুর সঙ্গে, এবং সরাসরি আমি কথা বলেছিলাম তাদের সাথে, মানে সিপিএম পার্টি থেকেও আমরা কথা বলেছিলাম, এবং তার সঙ্গে তারা কি কি বলেছে সেই দিকে একবার নজর রাখবো। তারা কি বলেছে স্যারকে বলবো সেই বাইকগুলো একবার চালাতে। প্রথম কথা তো ডিএ দিতে পারছে না, এটা একদমই সর্বৈব মিথ্যে কথা এবং ভুল কথা। রাজ্য সরকার ডিএ দিচ্ছে, কিন্তু সেই ডিএ হয়তো কেন্দ্রের অনুপাতে কিছুটা কম আছে, ডিএ তাদের দেওয়া হচ্ছে। কিন্তু ডিএ উচ্চ আদালত বলছে, সুপ্রিম কোর্ট বলছে ডিএ তাদের প্রাপ্য অধিকার নয়। রাজ্য সরকার যতটা তার পক্ষে দেওয়া সম্ভব সেটা রাজ্য সরকার দেবে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই 3% ডিএ আবার বাড়িয়েছে আমাদের সরকারি কর্মচারীদের জন্য। আগামী দিনে কেন্দ্রীয় সরকার যে হাজার হাজার কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারের আটকে রেখেছে, সেটা যদি তারা ক্লিয়ার করে, নিশ্চিতভাবে আমাদের এখানকার যারা সরকারি চাকরিজীবীরা আছে তারা আগামী দিনে হয়তো আরও বেশি ডিএ পেতে পারবে। পুজোর আশ্বাসের কথা বলছেন, এই কেন্দ্রের সরকারটাই আসছে মিথ্যে আশ্বাস, মিথ্যে প্রতিশ্রুতির উপর ভরসা করে। যেরকম তারা বলেছিল 2 লক্ষ কোটি বেকারের চাকরি দেবে বছরে, যেরকম তারা বলেছিল প্রত্যেকের 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে ঢুকে যাবে, এরকম নানা রকম মিথ্যা কথা বলে নানা রকম বিভ্রান্ত ছড়িয়ে তারা কেন্দ্রের সরকার আসছিল। সেই কেন্দ্রীয় সরকারের দল বিজেপি, সেই বিজেপি দলের যারা রয়েছে তারাও সেই তাদের যারা নেতা তাদের পদাঙ্ক অনুসরণ করে মানুষকে মিথ্যা কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এই দেবে সেই দেবে, বিজেপির দেবের কথায় যারা ভরসা করবে তারা সেই 15 লাখের মতোই তারা পাবে। কিন্তু আমাদের গভর্নমেন্ট দেবে বলে কোনো কিছু করেনি। দেখুন আমাদের গভর্নমেন্ট কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, জন্মালে শিশু সাথী, মৃত্যুকালীন সমব্যাথী, একটার পর একটা লক্ষ্মীর ভাণ্ডার, 74টা পরিকল্পনা প্রকল্প, সেটা দেবে বলতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেটা মানুষের অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট পৌঁছে যাচ্ছে অলরেডি। আর নতুন করে প্রত্যেকটা পুজো কমিটিকে, পশ্চিমবঙ্গে প্রায় লক্ষাধিক পূজা কমিটিকে আজকে আমাদের পশ্চিমবঙ্গের সরকার
ধীরে ধীরে বাড়াতে বাড়াতে 70,000 টাকা করে তাদেরকে দিচ্ছে। তো 70,000 টাকা করে অলরেডি দিচ্ছে। বিজেপি আগে একটু দেখ, তারপরে বলুক। শুধু শুধু দেবতে চিড়ে ভিজবে বলে মনে হয় না, এবং ভিজছেও না, যার ফলে দিনের পর দিন কিন্তু এটা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। মিথ্যাটা মানুষকে একবার দুবার বলা যায়, তারপরে কিন্তু মিথ্যাটা মানুষ ধরে ফেলে, আর সেই মিথ্যায় কোনো কাজ হয় না। কেন্দ্র করে আমরা দেখছি বিশেষ করে পশ্চিমবাংলার ক্ষেত্রে পুজো অনুদানের নামে সরকারের টাকা যেভাবে রাজনীতিকরণ করা হয়েছে, পূজায় অনুদান দিক এর বিরোধিতা আমরা নই, কিন্তু অনুদানের নাম করে যেভাবে বাংলার সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে, সরকারি কর্মচারীদের দিয়ে দিতে পারে না, বেকার যুবকদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই, 3 বছর যাবৎ শিক্ষক নিয়োগ হয়নি, শিক্ষকরা মাঠে পড়ে আছে, রাস্তায় পড়ে আছে। এখানে 100 দিনের কাজের দুর্নীতির কারণে তারা পয়সা দিতে পারে নাই। প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘরে স্বজন পোষণের জন্য ঘর দিতে পারে নাই। এখানে পরিযায়ী শ্রমিক যারা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, বেকার যুবকরা কর্মসংস্থান দিতে পারে নাই। এরকম নানান বঞ্চনার শিকার হয়েছে আমার পশ্চিমবাংলার মানুষ, যুব সমাজ, বেকার যুবক, শ্রমিক, কৃষক সকলেই। মতো অবস্থায় রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করবার জন্য তারা ক্লাবে ক্লাবে যে টাকা দেওয়ার ব্যবস্থা করেছে, টাকা দিক আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই মানুষগুলো যেগুলো বঞ্চিত হচ্ছে, এই বঞ্চিত মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের স্বার্থ সুরক্ষা করবার জন্য আমরা প্রতিবাদ করে গেছি, আজও করছি, কালও করব, ভবিষ্যতেও করব। পাশাপাশি আপনারা বলছেন কেন্দ্র সরকারের পক্ষ থেকেও নাকি পুজো অনুদান দেওয়া হবে। আমি জানি না এই বিষয়ে কিছু কি আছে। যদি এই উদ্যোগ থেকে থাকে, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে বা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে কোনো অর্থ যদি ক্লাবকে দেওয়া হয় পুজো অনুদানের জন্য, এই অর্থ দেওয়ার কারণে কোনো মানুষ বঞ্চিত হবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। কারণ কেন্দ্র সরকারের কর্মচারীরাও কোনো বঞ্চিত হয় না। কেন্দ্র সরকারের প্রকল্পে সাধারণ মানুষ, গরিব মানুষকে জুড়িয়েছে। তাই এই উদ্যোগ যদি নিয়ে থাকে, সে উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। পাশাপাশি এই বাংলায় যেটা হচ্ছে, রাজনীতিকরণ হচ্ছে, তোষণ হচ্ছে, স্বজন পোষণ হচ্ছে, এর প্রতিবাদ আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি। দেখুন, দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, এটা তো এই প্রথম না, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। মানুষ নিজের সাধ্যমতো চাঁদা দিয়ে পুজো কমিটিগুলোকে সহায়তা করে, তারা পুজো করে। তৃণমূল সরকার আসার পর থেকে সরকারি টাকাকে এই খেলা, এই মেলা, এগুলা উৎসবের মাধ্যমে সমস্ত এই দুর্গা ক্লাবগুলোকে নিজের একচ্ছত্র কায়েমি করবার জন্য, এদেরকে ব্যবহার করার জন্য তৃণমূল সরকার এগুলোকে করেই চলেছে। শুধু যে শিক্ষক সরকারি কর্মচারীদের দিয়ে বকেয়া সেটা না, প্রায় 900 দিনের উপর হলো কলকাতার রাজপথে দাঁড়িয়ে এখনও যোগ্য হবু শিক্ষক শিক্ষিকারা ওখানে ধর্ণা দিচ্ছে, নতুন শূন্য পদে নিয়োগ হচ্ছে না। আর বিজেপির কালচার তৃণমূলের কালচার তো আলাদা না। আমরা তো বলি বিজেপি আর তৃণমূল বলে আলাদা কিছু নেই। কে কত খারাপ হতে পারে তাদের মধ্যে তুলনা এখন চলছে। এখন বিজেপিও টাকা দিবে, কালো টাকা আছে ওদের দিচ্ছে। শিক্ষক কর্মচারী বেকারদের দিকে তাকানোর সময় বিজেপিরও নেই, তৃণমূলেরও নেই। কে কত খারাপ তা নিয়ে একেবারে তুলনা চলছে। এই বিষয়টা যদি সত্যি সত্যি কোনো বিরোধী রাজনৈতিক দল এটা বলতো যে কে কত ভালো, সেটা নিয়ে আমরা কম্পিটিশনে নামি, তাহলে হয়তো অনেক বেশি সুন্দর হতো বিষয়টা। এবার প্রথমেই তাপসীদির সঙ্গে কথা বলবো, কিন্তু ছোট্ট একটা বিরতির পর। এখন সময়টা ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিরতির আগে আমরা একেবারে শুনলাম অরিন্দম সরকার এবং নিমাই কবিরাজ এবং তার সাথে একেবারে তীর্থ দাস, একেবারে সিপিএমের নেতা, সবাই মিলে ঠিক কি বললেন। মূলত অনুদান ঘিরে কিন্তু কারোরই সমস্যা নেই। যে বিষয় নিয়ে প্রশ্ন তুলবো একেবারে তাপসীদির কাছে। তাপসীদি, একটা বিষয় কিন্তু এখানে বলাই বাহুল্য, কোনো একটা জায়গাতে হয়তো আপনিও এখন মানবেন যে বিজেপি কিন্তু আপনাদের সঙ্গে তালে তাল মিলিয়ে দিয়েছে, মানে আপনাদেরকে সাপোর্ট করছে। ভালো লাগছে নাকি খারাপ লাগছে? শুনুন, আমাদের তো ভালো লাগা বলতে আমরা কোনো ভেদাভেদ চাই না,
কিন্তু বিরোধী দল যত থাকবে আমাদের, যেমন আমরা বলি বটিদায় শার্পনেস বাড়ে, আমাদের সমালোচনা হলে কাজের উন্নতি হয়। তো অনুদান নিয়ে তো অনুদান নিয়ে বলবো যে শুধুমাত্র ডিএ বলছে, আমি একজন নিজেও শিক্ষিকা, আমি জানি আমাদের আমি নিজের শিক্ষিকা হিসাবে বলবো ডিএটাই আমাদের যথেষ্ট নয়। আমরা শিক্ষিকা হিসাবে আমাদের রাজ্য সরকার যে আমাদের মাইনে দিচ্ছে, আমাদের একটা শিক্ষক পরিবারে এই মাইনে আপাতত আমাদের চলার মতো, কাজেই ডিএটাই খালি আমাদের দেওয়া হচ্ছে না বলে। না দেখুন তাপসীদি, হাতের 5টা আঙ্গুল তো সমান নয়। তাপসীদি, হাতের 5 আঙ্গুল তো কখনো সমান হয় না, এবং 5 আঙ্গুলের চাওয়া পাওয়াও সমান হয় না। কি বলবেন সৌভিকদা? বলছি, শিক্ষিকা হিসেবে আপনি যখন বলছেন যে আপনার পরিবারে যতটুকু আপনি বেতন পান যথেষ্ট, আপনি কি রাজ্য সরকার বা আপনার শিক্ষা দপ্তরের আধিকারিককে চিঠি লিখে জানিয়েছেন যে এইটুকুই আমার যথেষ্ট, আমি ডিএ নেব না? তৃণমূল কংগ্রেসের করা কোনো শিক্ষক কর্মচারী আপনার দলের কেউ কি লিখে জানিয়েছে রাজ্য সরকারকে যে যথেষ্ট না? আপনি জানবেন যখন ডিএর বিরোধিতা করে আন্দোলন হয় তৃণমূল কংগ্রেসের 4-5 জন তাবেদার ছাড়া কেউ থাকে না, যারা মুখে বড় বড় কথা বলছেন যে আমাদের ডিএ চাই না, শিক্ষক পরিবার কি শ্রমিক পরিবারে কি সরকারি কর্মচারী পরিবারে এইটুকু ডিএ যথেষ্ট, তিনি কিন্তু কখনো আন্ডারটেকিং দেননি সরকারকে যে আমার ডিএটা চাই না। শুধু টেলিভিশন চ্যানেলে বড় বড় কথা বললে হবে না, টেলিভিশন চ্যানেলে অনেক কথা বলা যায়, কিন্তু লিখিতভাবে কি তৃণমূল কংগ্রেসের কেউ দিয়েছেন? আপনি কয়জন শিক্ষকের সঙ্গে আপনি কথা বলেছেন? আমি নিজেও শিক্ষক, আমি লিখিত দেইনি। আপনি শিক্ষিকা, আপনি লিখিত দেননি। আপনি বলুন না আপনি লিখিত দিয়েছেন রাজ্য সরকারকে, কারণ প্রত্যেকে চায় ন্যায্য অধিকার চায়, প্রত্যেকে ন্যায্য অধিকার চায়। তৃণমূল কংগ্রেস সবাই কিন্তু একবারে বাড়াননি তা নয়। দরকার নাই বলে আপনি ভাবতে পারেন না যে সরকারি কর্মচারী কারো ডিএর প্রয়োজন নাই। কেন্দ্রীয় সরকার ডিও একটা নৈতিক অধিকার, সে অধিকার বলে ডিএর আন্দোলন তারা করছে। এবং আজ পর্যন্ত 15,000 কোটি টাকা এই রাজ্যের সরকারি কর্মচারীদের মেরে দিয়েছে। আগেরও যা আন্দোলন হয়েছে, আগেও বঞ্চিত বিরুদ্ধে প্রতিবাদ হয়ে এখনো হয়েছে। ছিল তো 2010 সালে ক্ষমতায় গিয়েছিল, তখন ওই অধিকার নিয়ে আন্দোলন হয়েছে, এখনো সেই অধিকার নিয়ে আন্দোলন হয়েছে। কোথায় ছিল এই সমস্ত সুযোগ সুবিধা মধ্যবিত্তের কাছে তুলে দেওয়া? দিদি একের পর এক প্রকল্প দিয়ে যে একটার পর একটা দুর্নীতি, দুর্নীতির কারণে আমার বাংলার অর্থনৈতিক কাঠামোকে ভেঙে পড়েছে। একটার পর একটা প্রতিটি ক্ষেত্রে যে দুর্নীতি, দুর্নীতির কারণে অর্থনৈতিক কাঠামোটাকে ভেঙে পড়েছে, এবং সেই দিয়ে দিতে পারছেন না আপনারা। আপনাদের এই বাংলার বিভিন্ন ভাবে যে দুর্নীতি, বিজেপির সরকার সারা ভারতবর্ষের যেই সব রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেই সব রাজ্যের সরকারি কর্মচারীদের প্রাপ্য ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়েছে বিজেপি সরকার। আমি একটা কথাই বলবো, এক এক করে বলুন। আপনারা এইভাবে কথা বললে কারো কথাই কেউ শুনতে পাবেন না, একটা কেওয়াস তৈরি হবে। এটা কেওয়াসের জায়গা শুধু নয়, এটা রাজনৈতিক মঞ্চ নয়, এটা সংবাদ মাধ্যম। এখানে বসে আপনারা প্রত্যেকের কথা শুনুন, একটা ডিবেট হোক, কিন্তু ডিবেটটা ফান্ডামেন্টাল অনুসারে হোক, এবং প্রত্যেকের কথা শুনুন, তাহলেই তো বোঝা যাবে, তাহলে তো সলিউশন বেরিয়ে আসবে। সলিউশনের জন্য ডিবেটের মানে এটা নয় যে এখানে একেবারে শুধুমাত্র টেম্পার হাই করা, একেবারে তাপ উত্তাপ বাড়িয়ে দেওয়া, শুধু কিন্তু সেটা নয়। প্রশ্ন আমার এখানে রয়েছে, যেখানে একেবারে তাপসীদি বলছে যে ডিএ নিয়ে শুধুমাত্র কি এত সমস্যা রয়েছে, আর রাজ্যে মানুষের আরো কত সমস্যা। সত্যিই তো মেনে নিলেন আপনি যে সত্যি রাজ্যে নিয়ে আরো কত সমস্যা। আপনি কি এটা অস্বীকার করতে পারবেন যে এই মুহূর্তে আপনি নিজেই কিছুক্ষণ আগে মেনে নিলেন যে রাজ্যে প্রচুর সমস্যা? তাহলে এত সমস্যা থাকা সত্ত্বেও অনুদান 70,000 টাকা, তার সাথে সাথে দেখা যাচ্ছে একেবারে বিজেপি দিচ্ছে 1 লাখ টাকা। আপনাদের দুপক্ষেরই দাবি অনুদান নিয়ে কারোরই কোনো সমস্যা নেই। যদি সত্যি অনুদান ঘিরে কারো কোনো সমস্যা না থাকে, তাহলে ডিএ নিয়ে কেন সমস্যা হবে? তাহলে তো ডিএ নিয়েও কারো কোনো সমস্যা হওয়া উচিত না। তাহলে রাস্তায় বসে সরকারি কর্মচারী থেকে শুরু করে, শিক্ষক মহল থেকে শুরু করে ছাত্রছাত্রীরা কেন রাস্তায় নামছে, কেন তারা ধর্ণা দিচ্ছে, কেন সাধারণ মানুষ রাস্তায় নেমে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন? সত্যি যদি সমস্যা না থাকে, সত্যি আজকে অনুদানের জন্য 70,000 টাকা বা সত্যি অনুদানের জন্য 1 লাখ টাকা কি জাস্টিফাইড? মানুষ রুটি কাপড়া মাকান এই 3টের উপর নির্ভর করে চলে, সেখানে অনুদান নেহাত লাক্সারিয়াস নয় কি? একেবারে এখন তো 22শে শ্রাবণের একটা কথা মনে পড়ে যাচ্ছে, কোনটা নিট কোনটা লাক্সারি সেটাই বোঝা যাচ্ছে না। তাপসীদি আপনাকে বলছি, আমরা যেমন বলছি যে অনুদান দেওয়া হচ্ছে রাজ্যের এই পরিস্থিতিতে। আগে যখন আমরা ছিল বছর আমরা দেখে এসেছি এই চাঁদার জুলুমে, যেটাকে আমরা চাঁদা নামে মানে আখ্যা দিতে আমরা বাধ্য হয়েছি, এবং আমরা আমাদের পূর্বপুরুষ থেকে আমরা শুনে এসেছি এটা একটা আদায় করা হয়, নামটা চাঁদা। কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবার আমরা হাঁপিয়ে উঠতাম
এক একটা ক্লাবের তাদের বায়নার জন্য। কিছু তার মনে জন্য করবেন না তাপসীদি, এখানে আমাকে বলতেই হচ্ছে, আপনি হয়তো রাস্তায় একটু বেরোবেন, দেখবেন এখনো অনেক পাড়ায় পাড়ায় চাঁদা নেওয়ার প্রসেস কিন্তু চলছে, এখনো চলছে। তাপসী যেটা বলছে যে তোমাদের চাঁদা চাঁদা বারবার বলছে, ওটা জোর চাঁদার জুলুমের কথা বলছেন মাধ্যমে আপনি, নয়, খুশি হয়ে সবাই 70,000 টাকা বলছে দিচ্ছেন, যে 5 আমরা লাখ 10 চাই লাখ টাকা আমাদের চাঁদার ক্লাবে খরচ হচ্ছে, মিটিং আমরা একটু পুজোর উন্নতি খরচ করি, হচ্ছে। আমাদের আর ক্লাবে বলুন। একটু সাজসজ্জা বাড়ুক, আপনার মানুষ যত সত্তর আধুনিক হাজার হচ্ছে টাকা দেওয়া হচ্ছে, সাজসজ্জা 5 লাখ, যেমন 10 আমাদের লাখ টাকার বাড়ছে পুজো হচ্ছে, তেমনি সেখানে কি পুজো চাঁদা প্যান্ডেলে নিচ্ছে না? সাজসজ্জা বাড়ছে। সর্বক্ষেত্রে চাঁদা কাজেই তার কারবার প্রয়োজন চলছে। পশ্চিমবঙ্গে এই খুশি কথাটা হয়ে জিজ্ঞাসা বলছে করতে হবে কোনো যে সরকারি চাঁদা কর্মচারী না, জুলুমটা ঠিক কোনো নয়। রাজনৈতিক নেতাকে না, জায়গায়। এই কথাটা চাঁদার জুলুম আছে কিনা জিজ্ঞাসা করতে হবে পশ্চিমবঙ্গের ব্যবসায়ী। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে যারা ব্যবসা করে খাচ্ছেন তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে যে চাঁদার জুলুম আছে কিনা। 70,000 টাকায় তো সৌভিকদা, আই থিঙ্ক আপনাকে একটা কথা মনে করাবো। সৌভিকদা প্লিজ, আমি বলার সুযোগ দেবো, আমি আবারও বলছি, সৌভিকদা বলার সুযোগ দেবো। সৌভিকদা, আপনার কাছে প্রশ্ন আছে। সৌভিকদা পিসিআরকে বলবো ফেয়ার ডাউন করতে, প্লিজ এরকম করলে ফেয়ার ডাউন করতে বলতে বাধ্য হবো। প্লিজ সৌভিকদা প্লিজ, নিমাইদা আসবো। সৌভিকদা, আপনার কাছে একটা প্রশ্ন রাখবো। আপনি বললেন যে সরাসরি বিজনেসম্যানদের কাছে এবং ব্যবসায়ী লোকেদের কাছে যেতে হবে, তাহলে বোঝা যাবে চাঁদার পরিমাপটা ঠিক কি। আপনাকে একটু কথা মনে করিয়ে দিতে যাবো, আপনাদের যারা এখন সহদর, একেবারে আপনি যাদেরকে মনে করেন একদম সহপাঠী, একেবারে বন্ধু, সেই সিপিএম আমলে কি হতো, সেই সিপিএম আমলে বিজনেসম্যানদের সঙ্গে কি হতো? আজকে সত্যি রাজ্যে দাঁড়িয়ে নন্দীগ্রাম বাদ দিন, নন্দীগ্রামের কথা আপনারা তুলবেন, আপনারা বলবেন টাটাকে বের করে দিয়েছে, সব মেনে নিলাম, কিন্তু আমার কথা হচ্ছে বাম আমলে বিজনেসম্যানদের সঙ্গে কি হতো সেটা আগে বলুন। নিজের দিকে আঙুল তোলাও তো খুব ইম্পর্টেন্ট, কি বলবেন? অবশ্যই বাম আমলে যদি চাঁদার জন্য যদি প্রেসার দেওয়া হতো, এখন সেটা জুলুমের পর্যায়ে গেছে, এবং এমন একটা জুলুম, আপনি শাসনতান্ত্রিক প্রতিবিধানের জন্য থানাতে গেলেও সেখানে আপনার কোনো প্রতিবিধান নেই, কারণ একজন থানার আইসি এবং জেলার এসপিরা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের মতো আচরণ করেন এবং বলেন গিয়ে মিটমাট করে নেন, অর্থাৎ আপনার কাছে 50,000 টাকা চাঁদা চেয়েছে, আপনি মিটমাট করে 40,000 দিয়ে দেন। উনি যে বলছেন জুলুম কথাটা, আমরা জনগণের মতামত নিয়েছি, আমরা ডোর টু ডোর গেছি, মানুষ বলছে আমাদের চাপ আগের থেকে অনেক কমেছে, আমরা খুশি হয়ে যা করছি এটাই আমাদের যথেষ্ট। দিদি আমাদের জন্য রাজ্যে অনেক কিছু করেছেন, আজকে আমাদের পুজো যেন দিদি অনেক কিছু করেছেন, তাও রাজ্য ঋণগ্রস্ত, তাও আপনি বারবার করে আপনার এই প্রতিবেদনে বলছেন রাজ্যের খুব খারাপ পরিস্থিতি, রাজ্য খুব খারাপ পরিস্থিতি। আমরা তো বলেছি যে এই বামফ্রন্ট সরকারকে যখন সরিয়ে দিয়েছিল সাধারণ মানুষ, তার থেকে আজকে কি অনেক ভালো জায়গায় আছি না? এখানে তাপসীদি একটা কথা বলেছেন যে দিয়ে নয় সমস্ত ক্ষেত্রেই সমস্যা আছে। আরেকটা আঙুল কার দিকে ঘুরে আছে? তাপসীদি একটা কথা আপনি বলেছেন যে শুধু ডিএম নয় আর অনেক কিছু সমস্যা আছে, সেটা আপনি স্বীকার করে নিয়েছেন, এবং সেই সমস্যার জন্য দায়ী বাংলার সরকার। বাংলার সরকারের জন্য দায়ী এই বাংলার সরকার। বেকার সব দিক থেকে চাপিয়ে গেছেন, রাজ্যের শিল্পগুলিকে রুগ্ন করে চলে গেছে, মানুষের কাছে সব কিনে নিয়েছে, অধিকার আমাদের হাতটাকে আটকে রেখেছে। আবার যোজনার টাকা 17 লক্ষ নামের তালিকা আপনারা দিল্লিতে পাঠিয়েছিলেন, যার জন্য আবার আগামীতে বিজেপি আগামীতে লাল মানুষের চিন্তা আপনারা দেখতে পাবেন না। বাংলার মানুষ এখন উন্নত, ভুল বুঝে দিয়েছে। আপনারা স্বচ্ছভাবে ভোট করার সাহস পান না, আপনারা সন্ত্রাস করে ভোট দিচ্ছেন, এটা কাউকে বলতে হবে না। বাংলার সমস্ত মানুষ জানে নিমাইবাবু, সৌভিকদা, আপনাদের দুজনের কাছে আসবো। নিমাইবাবু আপনাকে আপনাকে একটা কথা বলবো। আজকের বিষয় ভোট নয়, আজকের বিষয় ডিএ বিক্ষোভ, এবং রাস্তায় বসে এই সব যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু একেবারে বিধ্বস্ত। আজকের প্রোপাগান্ডা কিন্তু একেবারে রাজনৈতিক স্তরে ভোটের ব্যাপার নয়, তাই ভোট নিয়ে কথা বলবেন না। কে এখানে ভোটের জন্য কে কি করেছে সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে 5 বছর মানুষ যাকে বিশ্বাস করেছে তাকে রেখেছে, এবং রাখার জন্য আজকে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে তার জন্য একেবারে যেমন প্রশ্ন ওঠে শাসক দলের ওপরে, তেমন প্রশ্ন ওঠে রাজ্যের শাসক দলের ওপর, সাথে সাথে একেবারে কেন্দ্রীয় শাসক দলের ওপরও। কেন্দ্রীয় শাসক দল কি করছে? আপনারা বলছেন 42% আপনারা দিচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, তাহলে কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট 6% করে দিচ্ছে? সত্যি কি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল সরকারের ওপর দায় বর্তায়? কেন আজকে যারা প্রশ্ন তুলছে একেবারে তৃণমূল থেকে যে তারা রাজকোষ তাদের খালি হতে বসেছে, শুধু কি তাদের ওপরই এই দায়টা বর্তায় নাকি কেন্দ্র সরকারের ওপরও সমানভাবে বর্তায়? তারা এটার জন্য সমানভাবে দায়ী, তার কারণ তারা রাজ্যের জন্য কি করছে। তারা তো এখানে রয়েছে, আপনারা তো এখানে রয়েছেন, বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তারা রাজ্যের জন্য কি করছেন সেটা একবার ভাবুন। রাজ্য সরকারের দিয়ে দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র সরকারের কোনো দায়বদ্ধতা নেই।
আর রাজকোষ খালি হওয়ার মূল কারণ পশ্চিমবাংলার দুর্নীতি। প্রতিটি ক্ষেত্রে চুরি করতে করতে সরকারি রাজকোষ খালি করে দিয়েছে, সর্বক্ষেত্রে দুর্নীতি। আপনি কোথায় যাবেন? আপনার এই উত্তর দিনাজপুর জেলা আপনারা 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 গাছ লাগানোর টাকা চুরি করে রাজকোষ খালি করেছেন, আপনারা মিড ডে মিলের টাকা চুরি করে রাজকোষ খালি করেছেন, আপনারা সরকারি কর্মচারীদের সেইভাবে দিয়ে দিতে পারেন নাই। সর্বক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে শৌচালয় নির্মাণ করেছেন, সেখান থেকে কাটমানি খেয়ে এই রাস্তা নির্মাণ আচ্ছা আপনাদের দুজনের কাছেই আসবো। সৌভিক দা কি তথ্য দিতে চাইছে একবার শুনে নিন। আমি নিমাই বাবু আপনার কাছেও আসবো, তাপসী আপনার কাছেও আসবো। সৌভিক বাবু অনেকক্ষণ ধরে বলছেন কিছু তথ্য দেবেন, তথ্যটা শুনে নিন। কি তথ্য বলছে? তৃণমূল আর বিজেপি শুধু দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি নিয়ে একটা খেলা যেটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, মানে এটা তৃণমূল বিজেপি শুধু করছে, আপনারা কিছু করেননি। কিন্তু বাস্তব হচ্ছে কেন্দ্রীয় সরকার, যেটা বিজেপি পরিচালিত না, কেন্দ্রীয় সরকার বলে একটা সরকার আছে যেটা ঘটনাচক্রে বিজেপি পরিচালিত, এর আগে কংগ্রেস পরিচালিত ছিল এবং আপনারা কি পরিচালিত ছিল বিভিন্ন সময় বিভিন্ন থেকে কি করেছে যে 100 দিনের কাজের দুর্নীতিটা নিয়ে আপনি দিল্লি যাচ্ছেন লড়াই করতে, সেই 100 দিনের কাজটা ইউপিএ সরকারের আমলে চালু হয়েছিল এবং প্রথম দফায় যেখানে তৃণমূল কংগ্রেসের সমর্থনে ছিল না, তারপরে কি হলো? তারপরে হলো দুর্নীতি, তারপরে হলো দুর্নীতির নিমজ্জিত। আমি দুর্নীতিতে যেতে চাইছি না, দুর্নীতি অন্যদিন আলোচনা হবে, আজকে ডিএ নিয়ে বলছি। বেতন এবং পেনশন খাতে সরকার বরাদ্দ হয়, সেই টাকা 100 দিনের কাজের মধ্যে 15,114 কোটি টাকা মেরে দিয়েছে এবং জানলে অবাক হবে এই কার্ড বানিয়েছিল কারা টাকা আত্মসাৎ করেছে। 1,40,000 জব কার্ড, এই জব কার্ড পাঞ্জাবে আসবো, আমরা পাঞ্জাবে যাব না। আমি আবারও বলছি পাঞ্জাবে যাব না, প্লিজ। সৌভিক দা, নিমাই দা, আমি সবার কাছে আসবো, আমরা আবার বলছি সৌভিক দা প্লিজ। আমি কিন্তু এইভাবে কথা বলতে থাকলে প্লিজ আমরা এইভাবে কথা বলবেন। আমি আবারও বলছি কথা শোনার চেষ্টা করুন। আপনারা এইভাবে কেওয়াস করলে পরে ডিবেট শো নষ্ট হবে। আমার মূল কথা হচ্ছে আপনারা বলুন, কিন্তু সবাই সবার কথা শুনুনও, শুনতে হবে, অবজার্ভ করতে হবে। কি বলছেন আপনি সরাসরি? সৌভিক দা বলছি বারবার করে যে আপনারা রাজ্যে ফিরে আসুন। আপনারা নিজেরাই বলেন একেবারে সরাসরি তৃণমূল কংগ্রেসের উপর আপনারা তোপ দাগেন যে কিছু হলেই তারা একেবারে জাতীয় রাজনীতিতে ঘুরতে বেরিয়ে যায়। আপনারা কি করছেন? আপনারাও তো একেবারে পাঞ্জাব, রাজস্থান সব টেনে আনছেন। বেঙ্গলের কথা হচ্ছে, বেঙ্গলের ডিএ নিয়ে কথা হচ্ছে, বেঙ্গলের অনুদান নিয়ে কথা হচ্ছে, বেঙ্গলের এনবিএসটিসি নিয়ে কথা হচ্ছে, আপনারা পাঞ্জাবে চলে যাচ্ছেন। না, আমি পাঞ্জাবে যাই না, আমি বলেছি শুধু পাঞ্জাবে সর্বাধিক ঋণগ্রস্ত রাজ্য, সেই জন্য সেখানে 28% ডিএ দেয়, কিন্তু পশ্চিমবঙ্গ সেই পরিমাণ ঋণগ্রস্ত না হলেও এখানে ডিএ দিতে রাজ্য সরকারের একটা ছুতমার গেছে। মানে আপনি মেনে নিলেন যে আপনি এটা মেনে নিলেন তার মানে রাজ্যে রাজকোষ তার মানে ফাঁকা হওয়ার কথা নয় আপনার হিসেবে, তাই তো? রাজ্যের রাজকোষ যেটা ফাঁকা হওয়ার কথা বলছেন সেটা সরকারি বরাদ্দের জন্য না। কেন্দ্রীয় সরকার বেতন এবং পেনশন খাতে টাকা বরাদ্দ ঠিকই করেছে গত 12 বছরে, সেটা হাইকোর্টে হলফনামায় হাইকোর্ট স্বীকার করেছে, রাজ্য সরকার স্বীকার করেছে। গত 20/5/2022 তারিখে হাইকোর্টের মামলায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, তার আইএনটিইউসি সমর্থিত, তারা সেই মামলায় জয়ী হয়েছে এবং তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। সেই জন্যই আমি বলতে চাইছি তৃণমূল এবং বিজেপির এই যে সেটিং রাজনীতি, আকছে একে অপরের দিকে কাদা ছোড়া, এই বিষয়টার বাইরে যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে কর্মচারীরা বঞ্চিত, যে বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে আলোচনায় বসেছি। এই বিষয়টা নিয়ে আমার বক্তব্য, তৃণমূল আর বিজেপির কোনো সেটিং নয়। সেটিং যদি হয়ে থাকে সারা ভারতবর্ষ ব্যাপী এবং সমস্ত যে ইউপিএ জোট, যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডিয়া jotে ইন্ডিয়া জোট দুটোই, একটা বিজেপি একটা তৃণমূল, ইন্ডিয়া জোট, কোনো জায়গা নেই। ইন্ডিয়া জোট কংগ্রেস, সিপিআই, ফরওয়ার্ড ব্লক সবাই মিলে আপনারা যে জোট করেছেন, যে অনৈতিক জোট, যে দুর্নীতির জোট, যে চোরের জোট আপনারা করেছেন, তার প্রমাণ আপনারা জানেন। মুম্বাই এবং দিল্লিতে এবং বিহারে যে জোটের আলোচনা হয়েছে, আজকে আমরা দেখলাম মণিপুরে মিছিল হচ্ছে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, একেবারে শেষ লগ্নে চলে এসেছি, সবাই মিলে একসঙ্গে এসেছি। আর আপনারা জোট করেছেন, আপনাদেরকে তুলে ধরবো। এই অনুদান নিয়ে এত কথা হচ্ছে, অনুদান ডিএ নিয়ে কথা হচ্ছে, আমরা সব বিষয়ে আলোচনা করেছি। এবার অনুদান নিয়ে ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরবো, তারপর একেবারে সবাইকে তাদের প্রত্যেকের স্ট্যান্ড পজিশন রাখার চেষ্টা করবো। 30 সেকেন্ডস করে সবাইকে সময় দেওয়া হবে, কিন্তু তার আগে ছোট্ট একটা প্রতিবেদন। করোনাকালে রাজ্যে জারি হয়েছিল লকডাউন। আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছিল বাংলার পুজো কমিটিগুলোকে। কিভাবে হবে পুজো? এরপরেই এই সংকটকালে এগিয়ে এলো রাজ্য সরকার, ঘোষণা হলো অনুদানের কথা। এরপর ধারাবাহিকভাবে রাজ্যের বিভিন্ন পুজো কমিটিগুলিকে অনুদান দিয়ে চলেছে রাজ্য সরকার।
বিগত বেশ কয়েক বছর ধরে এই প্রক্রিয়া চলছে। বছর বছর অনুদানের রাশিও বাড়ছে। এবছর ক্লাব পিছু 70,000 টাকা করে ধার্য করেছে মমতা ব্যানার্জি। পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও। পুজোর অনুদান এবার আসরে পদ্ম শিবিরও পুজো করতে চেয়ে বিজেপির কাছে প্রায় 1,000-এর আশেপাশে আবেদন জমা পড়েছে বলে সূত্রের খবর। তার মধ্যে এখনও পর্যন্ত 425টি আবেদনকে দলের তরফে বাছাই করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই 425টি পুজো কমিটিকে আর্থিক সাহায্য দেবে বিজেপি। সূত্রের খবর এই সংখ্যাটি আরও বাড়তে পারে পরবর্তী সময়ে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে এক একটি পুজো কমিটিকে 30 থেকে 80,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়ার চিন্তাভাবনা চলছে বঙ্গ বিজেপির। কোনো কোনো পুজো কমিটিকে 1 লক্ষ বা তার বেশি টাকাও দেওয়া হতে পারে বলে অনুমান। লোকসভা নির্বাচন রয়েছে সামনে, আর তাকে ঘিরেই বাঙালি আবাবেগকে শান্তিতে মরিয়া রাজনৈতিক দলগুলি। রাজ্য সরকার তরফে গত বছর পুজোর অনুদান ছিল ক্লাব পিছু 60,000 টাকা। এবার তা 1 লাফে 10,000 টাকা করে বাড়ানো হয়েছে। এবার ক্লাবগুলিকে 70,000 টাকা করে পুজোর অনুদান দিচ্ছে রাজ্য। লোকসভা ভোটের মুখে এবার পুজোর অনুদানের মাধ্যমে জনসংযোগ আর জোট দিতে তৎপর বঙ্গ বিজেপি শিবিরও। অনুদানের দিক থেকে পিছিয়ে থাকছে না তারাও। ক্লাব ভিত্তিক হিসেব কোথাও 30,000 টাকা তো কোথাও আবার 80,000 টাকা করে দেওয়ার চিন্তাভাবনা চলছে বলে সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। অনুদান ঘিরে চলছে একেবারে তরজা। আমার শেষ প্রশ্ন থাকবে একেবারে 3 জনের কাছেই, প্রত্যেকে 30 সেকেন্ডস করে সময় দেবো, আপনারা স্ট্যান্ড পয়েন্ট রাখবে। আমার প্রশ্ন একটাই, অনুদান ঘিরে এত তরজা চলছে, মূলত একেবারে এক একজনের ওপরে কাদা ছোড়াছুড়িও চলে, কিন্তু অনুদান ঘিরে একটা যে প্রশ্ন এখানে উঠছে 60 থেকে 70,000 টাকা। এখন বিজেপিও ময়দানে নেমে পড়েছে, সে বলছে 1 লাখ টাকা। প্রশ্ন আমার এখানে যে বারবার এই যে তরজাগুলো চলে আপনাদের মধ্যে, আপনারা বলেন কেউ 2,000 টাকা দেবেন তো কেউ 500 টাকা দেবেন। প্রশ্ন এখানে বারবার একটা জায়গাতেই ওঠে, 500 2,000 যাই দিন না কেন, একেবারে বিরোধী দলনেতার বামেরা যা বলে, কংগ্রেসরা যা বলে, প্রশ্ন এখানে একটাই, বারবার মানুষকে এই টাকাগুলো দেওয়া মানে কি? আপনারা কি তাদেরকে আরো বেশি পরিমাণে পঙ্গু বানিয়ে দিচ্ছেন? তাদেরকে কি ভিক্ষে দিচ্ছেন? নাকি সত্যি অনুদানের নামে ভিক্ষে দেওয়ার সাথে সাথে আপনারা শুধুমাত্র আপনাদের রাজনৈতিক পরিকাঠামো তৈরি করার চেষ্টা করছেন? এটা আমার কথা নয়, একেবারে রাজনৈতিক স্তরের কথা। এই প্রশ্ন দিয়েই শুরু করব, সবাইকে 30 সেকেন্ডস করে সময় দেবো। তাপসী দি আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখবেন। নিমাই বাবু বলবো হ্যাঁ বলুন। অনুদান 30 সেকেন্ডস আমাদের দিদির ভালোবাসা, রাজ্য সরকারের ভালোবাসা, বাঙালির আবেগ। আমরা আবেগের ঊর্ধ্বে নয়, আমরা কংক্রিট নই, আমরা বিজ্ঞানের যুগের হয়েও আবেগ, ভালোবাসা, আমাদের সামাজিকতা সবই আমাদের রয়ে গেছে। যেই আবেগ আমাদের দিদি আমাদের কাছে একটা অনুদান হিসাবে তুলে দিচ্ছে। আমরা পূর্ববর্তী প্রতিবেদনগুলো শুনলাম, সকলেই প্রায় কম বেশি তারা অনুদানের পক্ষেই আছে। কাজেই এর সমালোচনা না করে চলুন, বাঙালির একটা বড় উৎসব, একটা মহা উৎসব, যাতে আমরা সর্বস্তরের মানুষ এতে একসঙ্গে যোগদান করি। এই অনুদান সমালোচনা আর আলোচনা না করে আমরা আজকে বাঙালির আবেগে উচ্ছ্বাসে আমরা এই মহান উৎসবকে আমরা একত্রে পালন করি। আমাদের সমালোচনার সময় শেষ। তপস্বীতি আপনি আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখলেন। নিমাই বাবু এই বিষয়ে আপনি কি বলবেন? স্ট্যান্ড পয়েন্ট 30 সেকেন্ড সময়। দুর্গাপূজা উৎসব, এই উৎসব খুব গর্বের উৎসব। আমরা সকলে মিলে দুর্গাপুজোকে খুব ভালোভাবে আড়ম্বনার সঙ্গে পালন করি এবং সেখানে এই অনুদান আজ দিতে হচ্ছে। এই অনুদানের বিরোধিতা আমরা নই এবং আপনার মাধ্যমেই জানতে পারছি যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে অনুদান দেওয়া হবে। যদি দেওয়া হয় তাকে সাধুবাদ জানাই। পারতপক্ষে পশ্চিমবাংলার ক্ষেত্রে অনুদান দেওয়ার মূলত কারণ আর্থিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতি সমস্ত দিক থেকে গ্রাম বাংলার মানুষ পিছিয়ে পড়েছে। আজকে অনুদান দেওয়া হচ্ছে, এই অনুদান দেওয়ার ক্ষেত্রে অনুদান দেওয়া হোক, কিন্তু সেই অনুদানে যেন রাজনীতিকরণ না থাকে, অনুদানে যেন স্বজন পোষণ না থাকে। অনুদান সবাই পাচ্ছে না, তাপসী যেটা বলে সব পুজো পায় না, সেখানে যারা স্বজন পোষণ হয় সেখানেই সেই অনুদান দেওয়া হয়। তাই রাজনীতিকরণ না করে বাংলার 30 সেকেন্ড সময় আপনার স্ট্যান্ড পয়েন্ট রাখুন। স্ট্যান্ড পয়েন্ট প্লিজ, 30 সেকেন্ড সময়। দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমরা সবাই আনন্দ করব, সবাই মিলে আনন্দ করব। কারো পকেটে টাকা বেশি থাকবে, কারো কম থাকবে, সবাই আনন্দে সামিল হবে। কিন্তু কষ্ট লাগে, খারাপ লাগে, দু ধরনের দুর্গোৎসব পালন হবে। একদল উৎসব, আনন্দ উৎসব পালন করবেন প্রচুর প্রচুর টাকা অবৈধ সম্পত্তি নিয়ে, যারা শাসন ক্ষমতায় আছেন, এবং আরেক দল এনবিএসটিসির সরকারি কর্মচারী, যাদের 2,000 টাকা বেতন কমিয়ে দেওয়া হয়েছে, যারা ইতিমধ্যে পেনশন, যাদের ওষুধ কিনতে ওষুধের দাম কেন্দ্রীয় সরকার বারবার বাড়ানোর পরে এমন হাতের নাগালের বাইরে চলে গেছে, সেই পেনশনভোগী কর্মচারী যারা ডিএ পেলে তাদের অবস্থা আরও ভালো হতো, সেই সমস্ত মৃতর পোষ্য যারা সরকারি চাকরি পেলে তাদের আরও পুজোটা ভালো কাটতো, চা বাগানের শ্রমিকরা যাদের ডিএ পেলে, যারা বেতন পেলে ঠিকঠাক পেলে তাদের পুজোটা ভালো কাটতো,
তাদের এই দুটো ডিভিশন হয়ে গেছেন, এই ডিভিশনটা মেটানোর দায়িত্ব ছিল রাজ্য সরকারের। তারা একেবারে নিশ্চুপ, তারা শুধু একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল করছে, মানুষের কথা ভাবার সময় নেই। একেবারেই তাই, প্রত্যেককে সময় দেওয়া হয়েছিল 30 সেকেন্ডস করে, প্রত্যেকে তার পয়েন্ট অফ ভিউ রেখেছে, স্ট্যান্ড পয়েন্ট রেখেছে। একটা কথা বলে এখানে শেষ করতে হচ্ছে, ধর্ম যার যার, উৎসব সবার, এই প্রশ্ন বারবার থাকে, কিন্তু বারবার এই উৎসব নিয়ে অনুদান ঘিরে নানান রকম কথা ওঠে। প্রশ্ন ওঠে অনুদান দেওয়া হচ্ছে, তা সত্ত্বেও পাড়ায় পাড়ায় চাঁদা কেন? প্রশ্ন ওঠে অনুদান দেওয়া হচ্ছে, তাহলে কি ভিক্ষাবৃত্তি করা হচ্ছে? নানান রকম প্রশ্ন, উত্তর খোঁজার জন্য পুরোপুরি 1 ঘন্টা আপনাদেরকে সময় দেওয়া হয়েছিল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, সত্যি সত্যি কি আপনারা মানুষের জন্য ভাবেন, নাকি সত্যি সত্যি রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করার চেষ্টা করেন? প্রশ্ন এটা নিয়েই শেষ করবো। আপনাদের সকলকে একেবারে ট্রাইব টিভিতে আসার জন্য অশেষ ধন্যবাদ। আর আজকে এই স্পেশাল শো এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা দেখতে থাকুন ট্রাইব টিভি। নমস্কার।